হৃদরোগীদের রোজা রাখা কি ভালো স্যার? কোনো ঝুঁকি আছে? হ্যাঁ, অবশ্যই। যারা পার্টিকুলারলি একটু ওবেজ, রোজা ছাড়াই আমি বলি যে ইন্টারমিটেন্ট ফাস্টিং থেকে আপনি ওয়েট লস করবেন। হৃদরোগীদের রোজা রাখা ভালো, কিন্তু তারপরে কি কি কারণে ঝুঁকি বেড়ে যেতে পারে? কারা রোজা রাখতে না, পারবে তারা না? যে ওষুধপত্র দিয়ে কার্ডিওলজিস্ট, হৃদরোগ বিশেষজ্ঞ তাকে রেখেছে ওয়েট করাচ্ছে, এনজিওগ্রাম করার জন্যে, অথবা হার্ট ফেলিওর হয়েছে সেটা কন্ট্রোল করার জন্য দিয়েছে, তার ওষুধগুলো যদি ঠিকমতো সে বুঝে না নেয়, তারপরে সে রোজা থাকতে গেলে কিন্তু তার হার্ট ফেলিওর, তারপরে প্রেশার, এগুলা কিন্তু বেড়ে যেতে পারে। যারা নিয়মিত ওষুধ সেবন করে তারা আসলে কোন সময় কোন ওষুধটা খাবে? প্রথম ডোজ যেটা, তাহলে সে ইফতারির আগে অথবা পরে যদি ওষুধটা আগে থাকে তাহলে ইফতারির শুরু হলে ওষুধটা খেয়ে ইফতারি করবে, আর পরে হলে ম্যাক্সিমাম ওষুধ আমাদের পরে, তাহলে ইফতারি করে ওষুধ করবে। তাহলে সকাল শুরু হলো, দুপুরেরটা শিফট হয়ে গেল, রাত্রে তারাবির পরে যে এসে একটু খাই ভাত, রাত্রের খাবার যে খাই তো ম্যাক্সিমাম লোকই তো খায়, সেটা চলে গেল দুপুরেরটা রাত্রে, আর সেহরির সময় চলে গেল রাত্রেরটা। দর্শক, জিএমআই গ্রুপ প্রেজেন্টস টিভিএস ভালো থাকুন, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাওসিফ আজম। আজ আমরা কথা বলবো রমজানের হৃদরোগীর যত্ন নিয়ে। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার অমল কুমার চৌধুরী, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কার্ডিওলজি বিভাগ, সিনিয়র ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতাল। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ। রমজান মোবারক, শুভ সকাল দর্শকবৃন্দকে। স্যার, রমজান মাস শুরু হয়ে গেছে, হৃদরোগীদের রোজা রাখা কি ভালো স্যার? কোনো ঝুঁকি আছে? হ্যাঁ, অবশ্যই। কি বলেন, হৃদরোগীদের জন্য আমরা যেটা আপনাকে যে লিফলেট দিলাম, ওখানে বলাই আছে যে ইন্টারমিটেন্ট ফাস্টিং মানে ওয়ান অফ দ্য ট্রিটমেন্টের মতো, লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে ইন্টারমিটেন্ট ফাস্টিং খুবই জরুরি। যারা পার্টিকুলারলি একটু ওবেজ তাদের জন্যে খুবই এই রোজা ছাড়াই আমি বলি যে ইন্টারমিটেন্ট ফাস্টিং থেকে আপনি ওয়েট লস করবেন। আর এই সুযোগটা যেটা ধর্মীয় এবং স্পিরিচুয়াল, আধ্যাত্মিক, এই মাসটা তো আমাদের জন্য সুবর্ণ সুযোগ। হার্টের রুগীদের জন্যে, উচ্চ রক্তচাপের রুগীদের জন্যে, ডায়াবেটিস যাদের আছে, যারা ওবেজ, মোটা ওজন বেশি, তাদের জন্য এই মাসটা কিন্তু খুবই ভালো। কিন্তু একটু কন্ট্রোল ওয়েতে, কনভেনশনাল ওয়েতে যদি রোজা থাকে তাহলে কিন্তু হৃদরোগীদের ক্ষেত্রে অতটা উপকার হবে না। যেমন যে রুগীগুলো স্ট্যাবল, হার্ট অ্যাটাক হয়েছে, তাদের হার্ট ফেলিওর নাই, ওষুধপত্র ঠিকমতো খাচ্ছে, এনজিওপ্লাস্টি করা আছে, বাইপাস করা আছে, স্ট্যাবল, তারা তো জাস্ট ওষুধ খাওয়ার প্যাটার্নটা একটু কার্ডিওলজিস্টের, হৃদরোগ বিশেষজ্ঞের কাছে যায় শুনে নেবে যে আবার সকালের ওষুধটা কখন খাবো, দুপুরেরটা কখন খাবো, রাত্রেরটা কখন খাবো। ইনসুলিন পেলে খুবই ইম্পর্টেন্ট যে সেহরির সময় রাত্রের ডোজটা, লাস্ট ডোজটা, সেহরির আগে যে ইনসুলিনটা, ওই ডোজটা অর্ধেক করতে হবে কিনা, কারো জন্য অর্ধেক, কারো জন্য 2/3, কারো জন্য খুবই কম, বাদ দিয়ে একটা ট্যাবলেট দিলেও হয়। এগুলো আমরা সহজীকরণ করে দিই। এই জন্যে আমার তো ব্যক্তিগত লিফলেটই আছে রমজানে ওষুধ খাওয়ার নিয়ম এই। আর এটাই খুব ইম্পর্টেন্ট যে তারা খুবই সুন্দর থাকতে পারবে, কিন্তু খাদ্যাভ্যাস তাদের সেহরিতে কি থাকবে, ইফতারি ফার্স্ট যে মিলটা, সেই মিলটাতে কি কন্টেন্ট থাকবে, কি টাইপের ফুড থাকবে, তারপরে তারাবির পরে যে রাত্রে খাবে কিনা, খাইলে কতটুকুন খাবে, সেহরি কি দিয়ে করবে, এগুলা নর্মাল যে আমি বারবার যে বলি যে এইসব দিয়ে ফল ফুড, শাকসবজি রিলেটেড, শাকসবজি দিয়ে তৈরি স্বাস্থ্যকর হেলদি ফুড দিয়ে মেনটেন করবে। ভাজা পোড়া তো ট্রান্স ফ্যাট হয়ে যায়, যে ট্রান্স ফ্যাট স্যাচুরেটেড ফ্যাটের চাইতেও খারাপ। এই যে রেড মিট, যে আমরা যেটা স্যাচুরেটেড ফ্যাট বলি, এই ভাজা পোড়া কিন্তু এর চাইতেও খারাপ। ট্রান্স ফ্যাট মানে যত তেল বয়েল হবে তত ট্রান্স হবে ফ্যাট, মানে ফ্যাটি অ্যাসিডের স্ট্রাকচার চেঞ্জ হবে, দ্যাট মোর প্রন টু ডেভেলপ হার্ট ডিজিজ দেন ফ্রেশ রেড মিটের চাইতে। রমজান মাসে তো ট্রান্স ফ্যাটের একটা ঝুঁকি বোধহয় বেড়েও যায়, ভাজা পোড়া খাওয়া হয়। এই জন্য আমি যারা স্ট্যাবল আছে, আমি একবারে তাদের হতাশা করব না। পেঁয়াজু 4টা খাওয়ার চাইতে একটা বা হাফ খাক, বেগুনি একটা বেগুনি খাক, এক মাস একটা বেগুনি খেলে অত ক্ষতি হবে না। আমি এত নেগেটিভ অ্যাটিটিউডে যেতে চাই না। এইরকম পেঁয়াজু, বেগুনি,
আর কি আছে বলেন ভাজা পোড়ার চপ মধ্যে? অনেক কিছু যেমন খায় আর ছোলা তো কি। খেতে পারবে। জি তারপর চপ, চপ অত বেশি ভাজা হয় না, ডিম চপ বা আলু চপ। তো ডিম চপ তো অ্যালাউ করবোই, কারণ আমার বলাই আছে যে একটা কুসুম সহ ডিম এলাও, 1 কাপ দুধ এলাও, একটা কলা, সবজি কলা এলাও। এগুলো তো আমার এমনি নর্মাল ডেলি ইয়েতে এলাও, তো ওর মধ্যেই পড়ছে। তাহলে আপনি খালি বললেন যে চপ, পেঁয়াজু আর হচ্ছে বেগুনি, এগুলো একটা করে ছোট একটা একটা করে পিস খেতে পারবে। এর সাথে যেন অবশ্যই ফল থাকে। এখানে একটা প্রায় একটা মানে কথা ওঠে যে খেজুর কিন্তু এখানে অনেক বিরাট একটা রোল প্লে করে। মার্কেটেও দেখবেন যে রমজানের হ্যাঁ, আগে খেজুরের দাম বেড়ে যাচ্ছে, খেজুরের চাহিদা ক্যালোরি বেড়ে কিন্তু অনেক, প্রায় একটা ছোট খেজুরে 100 ক্যালোরি, একটা বড় যদি খেজুর হয় প্রায় 200-300 ক্যালোরি চলে যাবে। এই ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। যারা ওবেজ তারা খেজুর, একটা ছোট খেজুর হয়তো ধর্মীয় কারণে বা স্পিরিচুয়াল কারণে, ট্র্যাডিশনাল থাকার জন্যে যে রোজা আমরা খেজুর দিয়ে ভাঙি, হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ভাঙতেন খেজুর এবং রুটি দিয়ে, এই জন্য অ্যালাউ করা যেতে পারে একটা ছোট খেজুর। আর যাদের ওয়েট কম তারা বড় খেজুরও খেতে স্যার আপনি বললেন যে হৃদরোগীদের রোজা রাখা ভালো, কিন্তু তারপরে কি কি কারণে ঝুঁকি বেড়ে যেতে পারে, কারা রোজা রাখতে না, পারবে তারা না? যদি ওষুধপত্র যেগুলা মেডিসিন খাচ্ছে সেগুলা যদি আগে থাকতে রোজার আগে ঠিক করে না নেয়, এবং মনে করেন যে যার একটা ইমিডিয়েটলি হার্ট অ্যাটাক হয়েছে বড়, তার হার্টের শ্বাসকষ্ট, ওষুধ ডাক্তার সাহেব ওষুধ দিয়ে কন্ট্রোল রেখেছে, শ্বাসকষ্ট হয়, তারপরে বুক ব্যথা হয়, তার এনজিওগ্রাম করা হয় নাই, তার ফুল চিকিৎসা কমপ্লিট হয় নাই, তারা কিন্তু একটু সাবধান থাকতে হবে। কারণ এই ওষুধপত্র যদি রোজা রাখতে যেয়ে যদি একটু গড়মিল হয়, যে ওষুধপত্র দিয়ে কার্ডিওলজিস্ট, হৃদরোগ বিশেষজ্ঞ তাকে রেখেছে ওয়েট করাচ্ছে এনজিওগ্রাম করার জন্যে, অথবা হার্ট ফেলিওর হয়েছে সেটা কন্ট্রোল করার জন্য দিয়েছে, তার ওষুধগুলো যদি ঠিকমতো সে বুঝে না নেয়, তারপরে সে রোজা থাকতে গেলে কিন্তু তার হার্ট ফেলিওর, ঝুঁকি তারপরে থাকে। প্রেশার, এগুলা কিন্তু বেড়ে যেতে পারে। ওর প্রেশার ওষুধ যখন খাওয়ার নিয়ম বুঝতে পারলো না, সে একটু উল্টাপাল্টা করে খেলো। স্যার আপনি বারবার ওষুধের কথা বলছেন, আসলে যারা নিয়মিত ওষুধ সেবন করে তারা আসলে কোন সময় কোন ওষুধটা খাবে একটু আমরা আচ্ছা, একটু বলুন। আমার যে লিফলেটটা রমজানে আমার অ্যাসিস্ট্যান্টগুলো রমজান আসার আগেই প্রায় 2 মাস আগে থাকতেই প্রিন্ট করে দিতে থাকে। অনেকে তো আসতেও পারে না রমজানের শুরু হলে, এই জন্য আগে থাকতেই তারা দিয়ে ফেলে। সেটা হচ্ছে যে আমাদের তো মেনলি 4টা ওষুধ না, আমাদের সবসময় 3টা ওষুধ, সকাল, দুপুর, রাত, খাওয়ার আগে অথবা পরে। এই জন্য আমাদেরকে আমার অ্যাসিস্ট্যান্টরা বা আমি স্টাডি করেও দেখেছি সবচেয়ে ভালো হয় সকালটাকে আমরা নিয়ে যাই ইফতারির সাথে, প্রথম ডোজ যেটা। তাহলে ইফতারির আগে অথবা পরে যদি ওষুধটা আগে থাকে তাহলে ইফতারির শুরু হলে ওষুধটা খেয়ে ইফতারি করবে, আর পরে হলে ম্যাক্সিমাম ওষুধ আমাদের পরে, তাহলে ইফতারি করে ওষুধ করবে। তাহলে সকাল শুরু হলো, দুপুরেরটা শিফট হয়ে গেল, রাত্রে তারাবির পরে যে এসে একটু খাই ভাত, রাত্রের খাবার যে একটু খাই তো ম্যাক্সিমাম লোকই তো খায়, সেটা চলে গেল দুপুরেরটা রাত্রে, আর সেহরির সময় চলে গেল রাত্রেরটা। সকাল, দুপুর, রাত, ইফতারি, সেহরি, ইফতারি, তারাবি আর সেহরি, এই 3টা শিফট হয়ে যাবে। শুধু ডায়াবেটিসের ওষুধটা ওরাল মুখে যারা খায় ট্যাবলেটের ডোজটা একটু কম হবে, 1000 খেলে 500 খাবে, বা যদি 25 খায় তাহলে 10 খাবে, এরকম পাওয়ারের ওষুধ আছে ডায়াবেটিসের। আর ইনসুলিন নিলে হাফ ডোজ নেবে। আচ্ছা, তো এই নিয়ম মেনে ওষুধ খেলে তাহলে আর না, তারা আর কোনো ঝুঁকি নাই, তারা স্টেবলই থাকবে। কিন্তু সাবধান থাকতে হবে, যদি কোনো যে গ্রুপটা বললাম যে মাত্র হার্ট অ্যাটাক হয়েছে, ডায়াবেটিস খুবই আনকন্ট্রোল থাকে, 3টা গ্রুপ, ডায়াবেটিস খুবই আনকন্ট্রোল থাকে, প্রেশার খুবই আনকন্ট্রোল থাকে, রিসেন্ট হার্ট অ্যাটাক হয়ে হার্ট ফেলিওর ডেভেলপ করেছে, এদের ডাক্তার সাহেবরা চিকিৎসা দিয়ে ঠিক রাখছে, তবে তাদের সাথে একটু যোগাযোগ রাখতে হবে যে রোজা শুরুর পরেও ঠিক আছে কিনা, ওষুধপত্র কমাতে বাড়াইতে হবে কিনা। এটা আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে বলছি, তারা যেন, যারা রিসেন্ট আনকন্ট্রোল হয়ে গেছে সব কিছু, হার্টের পাম্পিং অ্যাকশন, প্রেশার এবং ডায়াবেটিস, তারা যেন একটু যোগাযোগ রাখে। স্যার আমরা অনেক সময় শুনি যে ইফতারের পর হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে, বা এরকম কি কোনো সম্পর্ক আছে ইফতারের এরকম কোনো সম্পর্ক নাই, কারণ হার্ট অ্যাটাকের যে ডায়ুরিনাল ভেরিয়েশন, বাংলায় বলি যে
24 ঘন্টার সাথে হার্ট অ্যাটাকের যে রিলেশন, সকাল দুপুর রাত, এই যে অবশ্যই তো আপনি জানেন যে আমাদের শরীরে যে জৈবিক মেটাবলিক, বাংলায় বলি জৈবিক যে ঘটনাগুলো ঘটে, খাদ্য যায়, পরিপাক হয়, পরিপাকতন্ত্র, মাইটোকন্ড্রিয়া, এইসব সাইন্টিফিক যে ব্যাপার স্যাপার আছে, এইগুলা যে মেটাবলিজম হয়, এইগুলা কিন্তু সকালবেলা একরকম থাকে, দুপুরবেলা একরকম থাকে, রাত্রে একরকম থাকে, ভোরে একরকম থাকে। এতে কিন্তু হার্ট অ্যাটাকের সবসময় ঝুঁকি রাত মানে ভোরের দিকে, ভোর 4টা 3টা 4টা থেকে সকাল 10টা পর্যন্ত পিক আওয়ার টু স্ট্রোক, ব্রেন অ্যাটাক, যেটাকে আমরা স্ট্রোক বলি, এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি এই সকালের দিকে সবচেয়ে বেশি। কারণ হচ্ছে এই সকালের দিকে বডির প্রেশার, বডির সমস্ত হরমোন খুব হাই লেভেলে থাকে টু ফাইট দ্য ডে। সমস্ত আবার বিকাল 4টার থেকে কমতে কমতে রাত 10টা পর্যন্ত একবারে প্রায় জিরো, রিল্যাক্স হয়ে যায়। তারপর আবার যখন মেলাটোনিন সিক্রেশন হয়, অক্সিটোসিন সিক্রেশন হয়, ঘুমায় যান, তখন ঘুমা অবস্থায় রাত 10টার থেকে রাত 2টা পর্যন্ত বডির সমস্ত ফুয়েল ফিল আপ হয়ে 3টার থেকে সে বডি বুস্ট আপ, রাত 3টার থেকে বডি বুস্ট আপ হয় টু ফাইট দ্য নেক্সট ডে। তো ফলে ওই সময় হার্ট অ্যাটাকের বেশি। কিছু কিছু আমার প্র্যাকটিক্যাল, আমার ফ্যাকচুয়াল নলেজে দেখেছি যে সারাদিন সে ভান্ডারেবল রোগী ছিল, একটু স্টেবল করে রোজা থাকছিল, ইফতারি হয়তো একটু হেভি করেছে, হেভি করে তার যে ইভিনিংয়ে হাঁটার অভ্যাসটা, সেটা সে হয়তো একটু বেশি করে হাঁটতে গেছে, সারাদিন রোজা থেকে একটু ওভার ফিড করে। ম্যাক্সিমাম কিন্তু এখন ইফতারি এবং সেহরি খাই, একটা কালচার দেখি প্রায়, পার্টিকুলার যারা পেশেন্ট তারা রাত্রের খাবারটা মানে খায় না, এই জন্য ইফতারির সময় কিন্তু একবার একটু বেশি খেয়ে ফেলে। ওই খেয়ে যদি হাঁটতে যাই, আমি নিজে দেখেছি যে 2-1টা রুগী বুক ব্যথা ডেভেলপ করে হসপিটালে আসতে হয়েছে, এবং দেখেছি যে হার্ট অ্যাটাকও হয়েছে। প্রাইমারি এনজিওপ্লাস্টি করে দিছি, পরের 2-3 দিন থেকে আবার রোজা থাকা শুরু করেছে। আচ্ছা স্যার, আপনি হাঁটার কথা বললেন, আপনি সবসময় বলেন যে হৃদরোগীদের নিয়মিত হাঁটতে হবে, কায়িক পরিশ্রম করতে হবে, তো রোজা মাসে হাঁটবে কখন? খুব সুন্দর কোশ্চেন করেছেন এটা, যে হাঁটা খুবই ইম্পর্টেন্ট। এইবার যে 29শে সেপ্টেম্বর যে বিশ্ব হার্ট দিবস গেল, এবারেও কিন্তু 1 নম্বরে ছিল কায়িক পরিশ্রম বাড়াতে, নট ডোমেস্টিক, নট তার সার্ভিস ওরিয়েন্টেড যে হাঁটা চলা, এইটা বাদ দিয়ে 1 ঘন্টার থেকে 1.5 ঘন্টা, অথবা 10,000 স্টেপ, 1500 স্টেপে 1 কিলোমিটার, 10,000 স্টেপ মানে 7.5 কিলোমিটার তাকে হাঁটতে হবে, যাদের প্রেশার, ডায়াবেটিস এবং হার্টের অসুখ আছে। আর যারা নাই তারা তো হাঁটার বেনিফিট কেমন পাওয়ার আমরা বলি না, তাদের জগিং অথবা জিম করতে বলি। যাদের ইয়াং ছেলে বলবো না, যারা বয়স হয়ে গেছে স্টিল ইয়াং, তাদের সব কিছু ভালো, প্রেশার নাই, ডায়াবেটিস নাই, ইটিটি নেগেটিভ, আমরা যে হার্টের পরীক্ষাগুলো করাই সেগুলো নেগেটিভ, তারা জগিং এবং জিমে যাবে, অথবা জগিং খুব জোরে হাঁটবে, গা ঘামানো। আর যারা হার্টের অসুখ ক্যারি করছে অলরেডি, সেকেন্ডারি প্রিভেনশনের জন্য 10,000 স্টেপ হাঁটবে, রোজার মধ্যে হাঁটবে। আমার যে রুগীদের ডিরেকশন, উনি যখন ভালো ফিল করে তখনই হাঁটবে। ইফতারির পরে যদি একটু ইফতারি করে, যদি হালকা ইফতারি করে, হালকা বলবো না, হাফ পেট। এবং আমার নির্দেশ আছে যে যারা অলরেডি হার্ট অ্যাটাকে ভুগছে, যারা এনজিওপ্লাস্টি করা, পেসমেকার লাগানো, রিং লাগানো, প্রেশার কন্ট্রোলে নাই, তাদেরকে সবসময় বলি যে ফুল পেটে খেতে পারবেন না, সবসময় হাফ অথবা 1/3 মিনিমাম খালি রাখতে হবে। কারণ যে কোনো সময় ফুল পেট খেলে যে কোনো সময় হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। এই জন্যে অর্ধেক খেয়ে সে ইফতারি পরে হাঁটতে পারে, তারাবির পরে হাঁটতে পারে, ভোরে সেহরি খেয়ে হাঁটতে পারে। এই সময় আমি কিন্তু আপনার মাধ্যমে জানাই দিলাম। ইফতারির পরে ইফতারি একটু কম করে খেয়ে হাঁটতে পারে, তারাবির পরে বা তারাবি নামাজ পড়ে হেঁটে তারপরে খেতে পারে। একটা গ্যাপ থাকে না, তারাবি হয়তো 10টায় শেষ হয়, সে যায় 11টায় ডিনার করলো, ওই টাইমটাতে সে 8টা থেকে 10টা তারাবি হয় মনে হয়, তাই না? 8টা থেকে 10টা, তাহলে 10টার পরে বিভিন্ন মসজিদে বিভিন্ন রকম হয়। যখন আমি বলতে চাচ্ছি তারাবির পরে, ইফতারির পরে, তারাবির পরে এবং সেহরি খেয়ে আধ ঘন্টা একটু কমাইতে পারে এই সময়, যেহেতু নামাজ পড়া লাগে, অনেক অ্যাক্টিভিটি থাকে,
যারা রোজা থাকে একটু কমাই দিল। আমি যেমন 1 ঘন্টা বলি, এখন 40 মিনিট হাঁটুক। আচ্ছা, কিন্তু নিয়মিত হাঁটতে হবে। নিয়মিত হাঁটা বন্ধ রাখা যাবে না, তাহলে কিন্তু এই ওষুধগুলো কাজ করবে না, ইনসুলিন কাজ করবে না, ডায়াবেটিসের ওষুধ কাজ করবে না। আচ্ছা স্যার, আপনি যেসব রোগীর হাইপার টেনশনের সমস্যা আছে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকছে না, তাদের কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে? না, তাদের সতর্কতা তো আর রমজানের জন্য আলাদা না। রমজানের কারণে যদি কোনো মানসিক চাপ পড়ে যে আমার তারাবি পড়তে হবে, আমার এই পড়তে হবে, চাপ পড়লে তার একটু ওষুধ বাড়ায় দিতে হবে। আর যদি ফল করে রোজা থাকার কারণে দুই ধরনের ঘটনা ঘটে। কিচ্ছুতা সাধনের জেনে সে কিছু খায় না, অনেকক্ষণ রোজা থাকে, এই জন্য দিনের বেলাটায় অনেক প্রেশার কম থাকে, তাহলে ওষুধের ডোজ একটু অ্যাডজাস্ট করতে হবে। সকালে কোনো ডোজ থাকলে সেটা একটু কমায় দেওয়া অথবা বাদ দেওয়া যায় কিনা। রাত্রের ডোজটা ঠিক রাখলাম, কারণ রাত্রে সেই সময় ওষুধটা খেলো, সারাদিন কন্ট্রোলে থাকলো। এই জন্যে তাদের প্রথম দিকেই বুঝতে পারবে যে তাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ অথবা হার্টের কোনো সিমটম এলোমেলো হচ্ছে কিনা। তারা দ্রুত একটা হৃদরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে নিজ নিজ ডাক্তারের কাছে যে তাদের এই কমপ্লেনগুলো বলে ওষুধগুলা একটু রিঅ্যাডজাস্ট। আমি কিন্তু ওষুধ খাওয়ার নিয়ম বলেছি, কিন্তু আমি বলি না যে ডোজ কম বেশি করতে হবে। এখন বলছি যে ডোজ কম বেশি করে নিতে হবে এবং এটা চিকিৎসকের পরামর্শ করতে হবে, অবশ্যই নিজে নিজে পরামর্শ করা যে যাবে না। কখন দিলে ওনার প্রেশারটা কখন কন্ট্রোলে থাকবে, কোন ওষুধটা কমালে ডায়াবেটিসটা একটু কন্ট্রোল কম থাকবে, হাইপো হবে না, হাইপোগ্লাইসেমিয়া হবে না, অথবা উনি রোজা থেকে বরং সুগার আরও বাড়াই নিয়ে আসলো, তাহলে কোন ডোজটা, সেহরির ডোজটা না ইফতারির ডোজটা বাড়াবে, ওটা ঠিক করে দেবে। স্যার, হৃদরোগীদের মানে রমজানে তো একটু ঘুমের সমস্যা সবারই হয়, ঘুমটা আসলে কতটা জরুরি হার্টের না, ঘুম রোগীদের? তো একটা হেলদি স্লিপ ইজ দ্য মানে বিল্ডার অফ দ্য নেক্সট ডে আপনার অ্যাক্টিভিটি ডিপেন্ড করবে তার প্রিভিয়াস নাইটের ঘুমটা কত সুন্দর হয়েছে। আপনার টিভি প্রোগ্রামে আসার জন্য কালকে আমি 11টায় ঘুমায় গেছি। আমিও তো রাত্রে হাঁটি, আমি তো সকালে হাঁটার টাইম পাইনি। আমি একবারে আমার চেম্বার শেষ করে আমি 1.5 ঘন্টা হাঁটি, 10,000 স্টেপ মাস্ট। তাই ওই কালকে ইফতারির সময় শেষ হয়ে গেছে চেম্বার, 1 ঘন্টা হেঁটে তারপরে আমি 11টায় ঘুমাই গেছি। এই যে আই ফিল ফ্রেশ টুডে। অতএব ফ্রেশ স্লিপের জন্যে এখন নামাজ পড়া আছে, তাহলে তারা একটু আর্লি বেডে চলে যেতে পারে। ইফতারির পর 0.5 ঘন্টা হেঁটে অল্প হালকা একটু ডিনার, খুবই হালকা ডিনারকে, তাহলে তো তারা 11টার মধ্যে যাওয়ার কথা আমি দেখতেছি। তারপরে যদি তারা তাহাজ্জুদের নামাজ পড়ে যারা, তারা তো বয়স্ক মানুষ খুবই, তারা উঠলো, আর না হলে ফজরের নামাজ পড়ে তারপর আবার একটু ঘুমানো, মানে ঘুমটা জরুরি। ঘুমটা জরুরি। স্যার, আপনাকে আমরা এই প্রশ্নটা বারবার করি, আবারও জানতে চাই যে বুকে ব্যথা নিয়ে মানুষের অনেক কমপ্লেন থাকে যে বুকে ব্যথা হলে কি হার্টের ব্যথা কি না, কোন ব্যথাটাকে অবহেলা করা যাবে না, সেটা আমাদের একটু বলবেন। না, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ বুক ব্যথাই হচ্ছে এখন। কারণ বুক ব্যথা হলে অবশ্যই এই রমজানের মধ্যেও যদি হয় এবং রমজানের বাইরেও যদি হয়, একটা ডাক্তারের শরণাপন্ন হয়ে তার রিস্ক ফ্যাক্টর কয়টা আছে আমি প্রায় বলি না, 4টা রিস্ক ফ্যাক্টর: উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, 3rd ধূমপান, 4th হচ্ছে রক্তের চর্বির আধিক্য। তাহলে এই 4টা রিস্ক ফ্যাক্টর যদি থাকে, তাহলে বুক ব্যথা কোনোভাবেই অবহেলা করা যাবে না। এবং বুক ব্যথা ইভ্যালুয়েট করার জন্য 10 মিনিট টাইম লাগে। কত মিনিট? 10 মিনিট মাত্র। একটা ইসিজি করবে, একটা টোপোনিনাই করবে। যদি তাদের রিস্ক ফ্যাক্টর থাকে, 40-এর উপরে বয়স হয়, যদি দেখে যে না টোপোনিনাই 1টা বা 2টা স্যাম্পল নেগেটিভ, ইসিজি নর্মাল, তাহলে সে গ্যাস্ট্রিকের ওষুধটা একটু বাড়ায় খেতে পারে, বা গ্যাস্ট্রিকের ট্যাবলেটে যদি কাজ না হয় এই সময় একটু সিরাপ খেতে পারে। যদি ওই যে ট্রান্স ফ্যাট যদি ভাজা পোড়া খায়, তাহলে গ্যাস্ট্রিক বাড়তে পারে। এই জন্য আমরা সবসময় খেয়াল রাখি যে এই রোজার সময় ব্যথাটা গ্যাস্ট্রিকের কিনা। এটা ইয়াংদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, তারা গ্যাস্ট্রিকের ওষুধ একটু বাড়ায় দিক। ইয়াং মানে আমি বলছি যে হার্টের রিস্ক আছে কিন্তু ইয়াং, আর বয়স্করা একটু, যারা অলরেডি একবার একটা ধাক্কা খেয়েছে, একবার হার্ট অ্যাটাক হয়েছে, প্রেশার আনকন্ট্রোল থাকে, ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে, তাদের বুক ব্যথা হলে কিন্তু একটু যেন নেগলেক্ট না করে একটু যেন শরণাপন্ন হয়। ডাক্তারের কাছে যাওয়া লাগবে তা না, অনেক হসপিটাল আছে। রাত্রে বুক ব্যথা হলে যে কোনো একটা কার্ডিয়াক হসপিটালে একটা ইসিজি, একটা টোপন করে নিশ্চিত হলো যে এটা হার্টের ব্যথা না। এটা যেন অবহেলা না করেন এই 1 মাস, কারণ সারা জীবন
কন্ট্রোল করলো, এই 1 মাস এসে হার্ট অ্যাটাক হয়ে গেল। হ্যাঁ, তাহলে তো আবার তাহলে একটা খারাপ লাগবে না? জি। রিলিজিয়াস মাস। স্যার, হৃদরোগীরা রমজান মাসে সুস্থ থাকতে তাহলে কি স্বাস্থ্যকর জীবনযাপনটা খুব জরুরি? হ্যাঁ, নিয়ম স্বাস্থ্যকর মেনে চলা। জীবনযাপন খুব, তো আহামরি পরিবর্তন বললাম না। জি জি। ওষুধগুলো খালি একটু চেঞ্জ করে স্টার্ট ফর্ম, সকালের ওষুধটা ইফতারির পরে, ইফতার রিলেটেড চলে যাবে আগে বা পরে, দুপুরের ওষুধটা তারাবির পরে, যে রাত্রের খাবারের আগে বা পরে, রাত্রের ওষুধটা সেহরির আগে বা পরে, ইনসুলিনের ডোজ রাত্রের শেষ রাতেরটা হাফ, বা যদি যারা ট্যাবলেট খায় ট্যাবলেটের মাত্রাও একটু কমাবে, অন্যান্য ওষুধ এই 3 বেলায় তো আমরা দিই। আমাদের তো ওষুধ খুব একটা বেশি না, প্রেশার ওষুধ একটা দিই আমি। আমার যদি 3টে অসুখ থাকে আমার পেশেন্ট, আমি সর্বোচ্চ চেষ্টা করি 3টা ট্যাবলেট খাওয়ানোর। প্রেশারের জন্য একটা, ডায়াবেটিসের জন্য একটা, একটা চর্বি, যারা হার্টের রোগী তাদের চর্বির রক্তের চর্বি কমানোর জন্য একটা স্ট্যাটিন, এই 3টা। তারপর একটু সাপোর্ট লাগে, একটা ঘুমের ওষুধ লাগে, একটা গ্যাস্ট্রিকের ওষুধ লাগে, এই। কিন্তু আমি ডায়াবেটিসের ওষুধ চেষ্টা করি হয় ইনসুলিন, না একটা ট্যাবলেট। এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, যে আমি একটা মানুষকে একটা 12-14টা ওষুধ কীভাবে একটা প্রেসক্রিপশনে লিখবো? কি 1 মাসে তো তার বেতনের অর্ধেক চলে যাবে। একটা মানুষ কত ইনকাম করে আমাদের দেশের মধ্যবিত্ত লোক? এই জন্য আমি খুব সিম্পল ওষুধ লিখি, এবং খুব কার্যকরী ওষুধ লিখি, এবং খুব কম ওষুধ লিখি, যাতে রোগীর কমপ্লায়েন্ট থাকে। আমি যদি ডায়াবেটিসের 4টা ওষুধ লিখি, 2টা ইনসুলিন আর 2টা ট্যাবলেট, তো মানে একটা বড় লোকও ফকির হয়ে যাবে, আর কমপ্লায়েন্স থাকবে না। একটা কমপ্লায়েন্সের বাংলাটা হচ্ছে অ্যাডহেরেন্স, আবার ইংলিশ হয়ে গেল, মানে ওষুধ খাওয়ার প্রতি তার ইন্টারেস্ট, তার যে এটা হারাই ফেলবে, যে ডাক্তার সাহেব 14টা ওষুধ লিখছে, আমি কোনটা কখন খাবো, তাই না? আমি যদি বলে দিই যে 1 নম্বর ওষুধ, আমার প্রেসক্রিপশনের গুরুত্বও কিন্তু 1 নম্বরে, ওই রুগীর কাছে যেটা 1 নম্বর, সে অনেক রুগী বিরক্ত হয়ে সব ওষুধ বন্ধ করে দেয়। হ্যাঁ, এই জন্য আমি 1 নম্বরে ইম্পর্টেন্স ওষুধ রাখি, 2 নম্বরে 2 নম্বর, 3 নম্বরে 3 নম্বর। আমি বলে দিই, আপনার বিরক্ত বোধ করলে সব বাদ দেবেন, 1 নম্বরটা বাদ দেবেন না। আপনার এনজিওপ্লাস্টি করা আছে, এটা রক্ত পাতলার ওষুধ, এটা খেয়ে দেন। 2টা খেলে 2 নম্বর, একটা চর্বির ওষুধ খেন, আর 3টা খেলে একটু হালকা ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের। আর যদি খুব জোরে হাঁটেন এবং খুব ডায়েটিংয়ের উপর জোর দেন, ডায়াবেটিসের ওষুধটা বাদও দিতে পারবেন। আচ্ছা, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকবৃন্দকে অগ্রিম ঈদ মোবারক আপনার মাধ্যমে দিয়ে গেলাম। সবাই সুস্থ থাকুন, সবার হার্ট নিজের, আমার যে স্লোগানটা আমি বলতে চাচ্ছি, যে প্রতিরোধী প্রথম এবং প্রধান, সেই প্রতিরোধ প্রাইমারি এবং সেকেন্ডারি, যে যার কোনো অসুখই হয় নাই, কোনো অসুখ বলতে আমি 4টা অসুখকে মানে এই পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল এবং ঘাতক বলি, সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ এবং রক্তে চর্বির আধিক্য। এই 4টা রোগ প্রিভেন্ট করেন আপনারা আগে থাকতেই। আর যাদের হয়ে গেছে তারা যাতে অ্যাবসুলিটলি, মানে একবারে স্ট্রিক্ট কন্ট্রোলে থাকে, অপটিমাম কন্ট্রোল থাকে প্রেশার, অপটিমাম কন্ট্রোল থাকে ব্লাডের চর্বি, অপটিমাম কন্ট্রোল থাকে এই ডায়াবেটিস, এবং দয়া করে ধূমপানটা সবাই পরিহার করবেন। এটা রমজানের মাস, আপনার মাধ্যমে বলতে রিকোয়েস্ট করতে চাই। ধূমপান একা, আর 3টা যে রিস্ক ফ্যাক্টর, 4টা রিস্ক ফ্যাক্টর বলি না পারায়, আর 3টা রিস্ক ফ্যাক্টরের ডবল ক্ষতি করে। অতএব দয়া করে আমাদের ইয়াং জেনারেশন থেকে শুরু করে বয়স্ক লোক, যারা হার্টের অসুখে ভুগছেন অথবা ভুগছেন না, উভয় পক্ষের রিকোয়েস্ট হচ্ছে ধূমপানটা পরিহার করার জন্য। এই ছিল জিএমআই গ্রুপ প্রেজেন্টস টিবিএস ভালো থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।